বাংলাদেশের মিডিয়া অনেকটা জোকার টাইপের হয়ে গেছে আমার কাছে মনে হয়। এবং এই মিডিয়া সম্ভবত বাংলাদেশের মমিন মুসলমানদের মনোরঞ্জনের খবর ছাড়া বা যে কোনো খবরকে এমনভাবে পরিবেশন করবে যে বাংলাদেশের যে ফ্যানাটিক পিপল আছে তাদের মনোরঞ্জন করার জন্যেই বস্তুত তারা খবরগুলো তৈরি করে। যেমন এই যে উদাহরণস্বরূপ একটা খবর তারা করছে কি, এবার ইরানের পাশে মুসলিম বিশ্ব, সৌদি আমিরাতের ধাক্কায় বিপদে যুক্তরাষ্ট্র। চিন্তা করে দেখছেন খবরটা কি? সৌদি আর আমেরিকা, ওই সৌদি আর আমিরাত এমন ধাক্কা দিয়েছে এখন যুক্তরাষ্ট্র কঠিন বিপদে। ঘটনা কি? ঘটনা হচ্ছে ওই যে এই গত কয়েকদিন ধরে এই চাপানুতর চলছে না, হুমকি পাল্টা হুমকি চলছে যে আমেরিকা আর ইরানের মধ্যে, তাই না? তো মনে হচ্ছে যে কোনো মোমেন্টে হয়তো ইরানের উপরে আমেরিকা আক্রমণ করে বসতে পারে। তো এই ক্ষেত্রে আমেরিকাকে কিন্তু ওই যে আরব দেশগুলোর সহযোগিতা দরকার, অর্থাৎ তাদের ভূমি ব্যবহার করতে হবে। তারা যদি বিমান দিয়ে ওখানে আক্রমণ করতে যায় তাহলে ওই মনে করেন যে সৌদি আরব, কুয়েত, কাতার ইত্যাদি, কুয়েত, কাতার, তারপরে যে এই আবুধাবি, দুবাই টুবাই, এদের ভূমি কিন্তু ব্যবহার করতে হবে। খালি ব্যবহার না, এই সমস্ত জায়গা থেকে ফুয়েলও সংগ্রহ করতে হবে তাদের ওই যে বিমানের, এবং তাহলে তাদের জন্য আক্রমণ কিন্তু একেবারে সহজ হয়ে যায়। এই জন্যে কিন্তু কথা হচ্ছে বাংলাদেশের মিডিয়া খবর দিয়েছে এই সৌদি আরব, কুয়েত, কাতার, তারপরে যে দুবাই টুবাই, এরা নাকি বলে দিয়েছে আমেরিকাকে তারা এই তাদের ভূমিকে ব্যবহার করতে দিবে না, এবং একই সঙ্গে তাদের ওখানে রিফুয়েলিংও করতে নাকি দিবে না। অর্থাৎ অন্য কথায় তারা ইরানের পাশে দাঁড়িয়েছে এবং এই আমেরিকাকে কোনো রকম সাহায্য সহযোগিতা করবে না। অথচ মজার বিষয় হচ্ছে এদের প্রত্যেকটা দেশেই কিন্তু কয়েক ডজন করে ওই আমেরিকার কিন্তু সামরিক ঘাঁটি আছে। সৌদি আরবে আছে, কুয়েতে আছে, কাতারে আছে, আবুধাবি, দুবাই, সব জায়গাতে আছে। অর্থাৎ সেখানে অলরেডি কিন্তু আমেরিকান ঘাঁটি আছে। তো ওখানে ঘাঁটি আছে কি? ওখানে কি মধুচন্দ্রিমা করে নাকি প্রমোদ ভ্রমণ করে? ওখানে ঘাঁটিগুলো বানিয়ে রাখছে কি প্রমোদ ভ্রমণের জন্য না? ওরা যদি মনে করে যে ওখান থেকে গিয়ে উড়িয়ে আক্রমণ করবে ইরানে, তাহলে তাই করবে। এখানে ওই সৌদি বাদশাহ কী বললো, কুয়েতের আমির কী বললো, ওই আমিরাতের আমির কী বললো, এগুলো পাত্তা দিবে না। ওই কাতারের আমির কী বললো, এগুলো পাত্তা দিবে না, তাই না? আর লোকটা যখন ডোনাল্ড ট্রাম্প, তখন তো একেবারেই পাত্তা দিবে না। এবং এমনও হতে পারে বেশি বাড়াবাড়ি করলে দেখা যাবে যে ওই সৌদি আরবের ওই সৌদি আরব বলছে, আরব দেশের ওই মানে এই সমস্ত রাজা, বাদশাহ, আমির যে সমস্ত প্রাসাদে থাকে না, হয়তো তার উপরে মেরে বসতে পারে। কয়েকটা হয়তো সেই 3000, 4000, 5000 পাউন্ডের বোমা হয়তো তাদের রাজপ্রাসাদেই মেরে দিতে পারে। তো ডোনাল্ড ট্রাম্প কিন্তু এমনই। আর সত্য কথা হচ্ছে এই যে এই সমস্ত দেশে আমেরিকার সামরিক ঘাঁটি আছে বলেই কিন্তু এরা দিব্যি বংশ পরম্পরায় রাজাগিরি, আমিরগিরি, বাদশাহীগিরি করে যাচ্ছে, তাই না? এই সমস্ত দেশে তো কোনো গণতন্ত্র নাই। এরা তো ওই যে বংশ পরম্পরায় এরা কিন্তু এই সমস্ত দেশের ক্ষমতায় আছে এবং রাজা বাদশার স্টাইলে চলাচল করে। তেল আছে, গ্যাস আছে, বিক্রি করে। তার একটা বেশ উল্লেখযোগ্য অংশ এরা জনগণের মধ্যে বিলিয়ে দেয়। বস্তুত তাদের মধ্যে যেন কোনো ক্ষোভ তৈরি না হয়। কিন্তু তারপরেও এখানে বিশেষ করে ওই যে আরব বসন্ত যখন শুরু হয়েছিল এবং এরপরে ওই আবু বকর আল বাগদাদির নেতৃত্বে যখন ওই যে সিরিয়া, ইরাকে ইসলামী খালিফাত শুরু হয়েছিল, তখন কিন্তু এই সমস্ত দেশেরও ওই তরুণ প্রজন্মের মধ্যে মারাত্মক রকম ধর্মীয় উন্মাদনা শুরু হয়েছিল। তো ওই বিশেষ করে আরব বসন্ত, যার প্রেক্ষিতে একেবারে তুলকালাম কাণ্ড হয়ে গেল। আমরা দেখলাম কতগুলো দেশে তো ক্ষমতার পরিবর্তন হলো, যেমন তিউনিসিয়া। আরব বসন্তের প্রেক্ষাপটে এদিকে ওই মিশরেও কিন্তু টালমাটাল অবস্থা হয়েছিল, আমরা জানি। তো এই সময় কিন্তু এই আরব দেশগুলোর অবস্থাও কিন্তু খারাপ হতো। শুধুমাত্র এখানে ওই আমেরিকান সামরিক ঘাঁটি ছিল বলে কিন্তু এটা হয় না। আর আমেরিকার সামরিক ঘাঁটিগুলো বস্তুত ওখানে ওই রাজা, আমির এদের পাহারা দেয়, অর্থাৎ তাদের রক্ষা কবচ কিন্তু আমেরিকান সেনাবাহিনী। ওরা এখানে আছে বলেই এরা বংশ পরম্পরায় ক্ষমতায় বসে আছে। তা না হলে ওই সমস্ত দেশের
লোকজন, বিশেষ করে সাম্প্রতিককালে যেরকমভাবে ধর্মোন্মাদ হয়েছিল এবং একই সঙ্গে তারা যেভাবে খিলাফত প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল, এদেরকে কবে উষ্ঠা দিয়ে ক্ষমতা থেকে তাড়িয়ে দিত। ওই যেমন সাদ্দাম হোসেন যখন ওই যে কুয়েত দখল করছিল, তখন কুয়েতের আমির কি পালিয়ে গিয়ে সৌদি আরবে আশ্রয় নিয়েছিল না? তো এদের অবস্থা কিন্তু তাই হতো। এদেরও এই সৌদি আরবের এই যে বাদশাহ আছে না, তারপরে যে সালমান আছে না, এরও পালিয়ে যাওয়া লাগতো। তারপরে যে দুবাই, কাতার, এই যে আমির আছে না, এদের পালিয়ে যাওয়া লাগতো। ওদের দেশের লোকজনই এই কাজ করতো, কারণ ওরা প্রচণ্ড রকম ধর্মান্ধ। এখন আপাতত কিছুটা হয়তো পরিবর্তন ঘটছে, বাট আগে তো এরকম ছিল। এবং এখনও ওরা যদি সুযোগ সুবিধা পায়, এখনও কিন্তু সেই ধরনের ঘটনা ঘটাবে। তো এদের হাত থেকে রক্ষার জন্যই কিন্তু এই আমেরিকার ঘাঁটিগুলো ওখানে আছে, তাই না? আর সেই সমস্ত দেশের আমির, রাজা, বাদশাহ বলে আমেরিকাকে নাকি তাদের ভূমি ব্যবহার করার সুযোগ দেবে না। আরে বাবা, ওদের দেশে তো অলরেডি ঘাঁটি গেড়েই বসে আছে, তো সেখানে আবার ভূমি ব্যবহার করার সুযোগ দেবে না? কি উল্টাপাল্টা এই যে খবর দেখছেন, এইগুলো দেয়। তো এইগুলো কেন দেয় সেটাও কিন্তু ওই আসলে বাস্তবতার সাথে সম্পর্ক না থাকলেও যে ধরনের খবর বাংলাদেশের মানুষ শুনতে অভ্যস্ত বা শুনলে তাদের মনে শান্তি লাগে, আনন্দ লাগে, সেই ধরনের খবর তৈরি করে এরা পরিবেশন করে আর কি। একটা দেশের মিডিয়াগুলা এত নপুংসক হয় কী করে আমি ঠিক বুঝি না। আচ্ছা, এই জায়গায় প্রকৃত খবরগুলো যদি দেয় তাহলে তো নিশ্চয়ই ওই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো লোকজন গিয়ে তো আর তাদের ওই টেলিভিশন ভবন আক্রমণও করবে না, ভাঙচুরও করবে না, কি করবে নাকি? না, তা তো করার কথা না। তাহলে কোন ভয়ে এরা এই প্রকৃত খবরগুলো দেয় না? ইরান এমনি তর্জন গর্জন করছে, আমরা তো জানি যে অসারের তর্জন গর্জন সার, তাই না? কিন্তু ইরান ভিতরে ভিতরে ভয়ঙ্কর রকমভাবে আতঙ্কিত আছে, না জানি কখন আমেরিকা হামলে পড়ে। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই ইরানকে আমি এতদিন একটা বুদ্ধিমান জাতি মনে করতাম, বাট ওই এন্ড অফ দ্য ডে তারা কিন্তু অ্যারোগ্যান্ট। সাদ্দাম হোসেনের পরিণতির কথা আপনারা জানেন। ওই তখন জর্জ বুশ বারবার বলছিল যে আন্তর্জাতিক যে অস্ত্র যে পর্যবেক্ষক আছে তাদেরকে তোমার রাজপ্রাসাদ ইয়ে করতে দাও, পর্যবেক্ষণ করতে দাও, আরও কোন কোন জায়গা জানি বলছিল, কারণ তারা তো ওই তককে ছিল যে ইরাকের উপরে আক্রমণ করবে। আসলে সিদ্ধান্ত তারা আগেই নিয়েছিল যে ইরাকের উপরে আক্রমণ করবে, একটা অজুহাত খুঁজতেছিল। তো অজুহাতটা কি? যে মাস ডিস্ট্রাকটিভ উইপন্স সাদ্দাম হোসেন তৈরি করেছিল, তাই না? আমাদের যদি মনে থাকে, বারবার কিন্তু সাদ্দাম হোসেনকে বলছিল যে তুমি এই অমুক অমুক জায়গায় আন্তর্জাতিক পর্যবেক্ষণ দলকে অনুমতি দাও, তারা ওখানে যাবে এবং দেখবে যে আসলে সেটা হচ্ছিল কি না। সাদ্দাম হোসেন কিন্তু গোয়ার তুমি দেখাচ্ছিল, সে কিন্তু পাত্তা দেয় নাই এবং তাদেরকে পর্যবেক্ষণ করার সুযোগ দেয় নাই। ফলাফল কিন্তু আমরা একেবারে হাতে নাতে আমরা জানি, তাই না? তো ওই একই অন্যায়টা কিন্তু এখন ইরান করছে। কার ভরসায় করছে কে জানে, কিন্তু ঘটনা কিন্তু সেদিকেই মোড় নিচ্ছে। বুঝতে হবে যে পৃথিবীতে এখন আমেরিকান সাম্রাজ্যবাদী যে শাসন চলছে, তারাই গোটা পৃথিবীতে সাম্রাজ্য পরিচালনা করে অর্থনৈতিকভাবে, বাণিজ্যিকভাবে এবং সামরিক দিক দিয়ে। এখানে তাকে চ্যালেঞ্জ করলে তার ফলাফল ভয়াবহ হবেই। অনেকে বলবে যে ইরান পারমাণবিক বোমা বানাবে কি বানাবে না, এটা মুসলিম দেশ, কি করবে না করবে এটা তাদের ব্যাপার। কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে, ইসলাম আসলে কোনো ধর্ম না, এটা একটা সাম্রাজ্যবাদী আদর্শ, ক্লিয়ার। এই ইরান এবং অন্যান্য মুসলিম দেশগুলো এখন অনেকগুলাই মনে করেন যে আমেরিকার কারণে চুপচাপ বসে আছে, তাই না? কিন্তু এদের স্বপ্ন কি? গোটা পৃথিবী দখল করবে, গোটা পৃথিবী ইসলামী খিলাফতের অধীনে আনবে। তো এটা কি? এটা কি সাম্রাজ্যবাদ না? বলেন যে এই যে হিন্দুদের যে ধর্ম অথবা খ্রিস্টানদের যে ধর্ম অথবা ইহুদিদের যে ধর্ম, তারা কি বলে নাকি যে আমরা গোটা পৃথিবী দখল করব, আমরা খ্রিস্টান রাজ্য তৈরি করব, ইহুদি রাষ্ট্র তৈরি করব, হিন্দু রাজ্য তৈরি করব? না, এরা কিন্তু কেউ বলে না, একমাত্র বলে কিন্তু মুসলমানরা। এরপরে মুসলমানরা কি করে বলে যে ইসলাম হলো ধর্ম? না, আসলে মুসলমানরা বলেও না যে ইসলাম ধর্ম। ইসলামিক স্কলাররাও যে বলে না যে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ,
এবং একই সঙ্গে এরা গোটা পৃথিবীব্যাপী ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে বলে অপেক্ষা করছে কবে ইমাম মাহাদি আসবে, এসে এই সমস্ত ইহুদি নাসারা কাফেরদের পরাজিত করে সারা দুনিয়াতে ইসলাম কায়েম করবে। কি এই স্বপ্ন দেখে না? তাহলে ইসলাম যে একটা সাম্রাজ্যবাদী আদর্শ, এতে তো কোনো সন্দেহ নাই। সুতরাং তাকে তো অবশ্যই আমেরিকান সাম্রাজ্যবাদী শক্তির সাথে যুদ্ধে অবতীর্ণ হতে হবে, একেবারে অবধারিত, তাই না? কেন এই যে আমেরিকা এই সমস্ত এই ইরানের উপরে আক্রমণ করার পায়তারা করে বা করছে বা বিভিন্ন কায়দায় বিভিন্ন অজুহাত করছে, কেন আপনারা বুঝেন না? আসল বিষয়টা হচ্ছে যে কোনোভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা তার একক সাম্রাজ্য গোটা পৃথিবীতে তারা স্থাপন করছে, তাই না? মাঝখানে শুধুমাত্র কয়েক দশক ওই যে সোভিয়েত ইউনিয়ন তারা যে সমাজতান্ত্রিক যে ব্লক তৈরি করেছিল তারা একটু চ্যালেঞ্জ করছিল, কিন্তু 1990 সালে সমাজতান্ত্রিক ব্লক তো ধ্বংস হয়ে গেল, তাই না? এরপরে একচ্ছত্র আধিপত্য হয়ে গেল আমেরিকার। তো একে এখন চ্যালেঞ্জ কারা করে? এই মুসলমানরা করে। এরাই শয়নে স্বপ্নে তারা কল্পনা করে ইহুদি নাসারা কাফেরদের দেশ তারা আক্রমণ করে দখল করে ইসলামী খালিফাত তৈরি করবে। আর যদি সেটা ডাইরেক্টলি না পারে তাহলে কি নানা রকম অজুহাত দেখিয়ে নানা রকম ছলাকলার আশ্রয় নিয়ে মুসলমানরা দলে দলে এই সমস্ত অমুসলিম দেশে গিয়ে কি আশ্রয় নিবে, শরণার্থী, তাই না? এবং তারপরে ভিতর থেকে দখল করবে। এদের আলটিমেট লক্ষ্য তো এটাই। তো এখন পশ্চিমেরা যখন জিনিসটা বুঝেই গেছে, তখন ভাই এই ইসলাম নামের এই সাম্রাজ্যবাদী আদর্শকে তো অবশ্যই আমেরিকার নেতৃত্বাধীন পুঁজিবাদী আদর্শের সাথে বা সাম্রাজ্যের শক্তির সাথে তো প্রতিদ্বন্দ্বিতা করতেই হবে, লড়াইতে তো নামতেই হবে। এখানে অনেকে মনে করে যে আমেরিকা কেন এরকম ইরানের উপরে আক্রমণ করবে, তারা পারমাণবিক বোমা বানালে অসুবিধা কি? অন্যান্য অনেক দেশ তৈরি করছে, তো ইরান করলে অসুবিধা কি? জি, অসুবিধা আছে। কারণ ইরানে কোনো গণতন্ত্র নেই, এরা হলো ফ্যানাটিক একটা দেশ, তাই না? এবং এদের স্বপ্ন হলো গোটা পৃথিবী ইসলামী খালিফাতে নিয়ে আসবে। সুতরাং এমন একদিন আসতে পারে যেদিন তারা হয়তো এই কোনো একটা যুদ্ধ বাঁধিয়ে ধাম হয়তো বিভিন্ন জায়গায় পারমাণবিক যুদ্ধ মেরে বসতে পারে। কারণ এদের হৃদয়ে তো ইহুদি নাসারা কাফেরদের প্রতি ন্যূনতম তো কোনো ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান এগুলো তো নাই, বুঝতে হবে, এগুলো তো নাই। কিন্তু অমুসলিম দেশগুলো ইহুদি নাসারা কাফের মুনাফিক যাই বলেন না কেন, এরা কিন্তু সেই কাজটা করবে না। এরা যদি সেই কাজটা করতো তাহলে যে জার্মানি ওই যে 10-11 লক্ষ মুসলমানকে আশ্রয় দিত না কি দিত? এরপরে এই ইউরোপীয় দেশগুলো, এই কানাডা, আমেরিকা, বিভিন্ন দেশগুলোতে লক্ষ লক্ষ মুসলমান নানা উসিলায় সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে না? তো ধর্মীয় কারণে কি তাদেরকে ওখান থেকে বের করে দিয়েছে না? কেন দেয় নেই, তাদেরকে তো আশ্রয় দিয়েছে। কিন্তু সাম্প্রতিক কালে এসে পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, এখন কিন্তু বের করে দেওয়ার জন্য নানা রকম পায়তারা করছে, যাদেরকে পারল বের করবে, আর অন্তত অ্যাটলিস্ট বাইরে থেকে যাতে ঢুকতে না পারে এই রাস্তা বন্ধ করছে। কেন? কারণ এই পশ্চিমারা এই মুসলমানদের মনের খবর জেনে গেছে যে এদের আসলে ভিতরে লক্ষ্যটা কি। এই পশ্চিমা দুনিয়ার লোকজনরা জানে যে মুসলমানরা কোনো ইন্ডিভিজুয়াল এন্টিটি না, অর্থাৎ এরা স্বাধীন কোনো সত্তা না, এরা উইপুকার মতো, মানে উইপুকার ঢিবির মতো। একটা উইপুকার ঢিবির মধ্যে যত উইপুকা থাকে দেখবেন যে সবই রানীর নির্দেশ মেনে চলে, এবং সেটা সচেতনভাবে হোক আর অচেতনভাবে হোক। অথবা পিঁপড়ার দল যখন লাইন দিয়ে যায় দেখবেন ওদের কিন্তু স্বাধীন চিন্তা ভাবনা থাকে না, ওরা কিন্তু ম্যাসিভলি একটা সিদ্ধান্তে একই দিকে যায়। তো মুসলমানরাও কিন্তু ইন্ডিভিজুয়ালি চিন্তা করতে পারে না, ওরা কিন্তু ইভেনচুয়ালি সব ম্যাসিভলি একটাই চিন্তা করে, সেটা কি? টু এস্টাবলিশ ইসলামিক খালিফেট অল ওভার দ্য ওয়ার্ল্ড, রাইট? তো এইটা কি? এটা কি সাম্রাজ্যবাদ না? সাম্রাজ্যবাদী আদর্শ না? তো তাই যদি হয় তাহলে আমেরিকার সাথে তো প্রতিদ্বন্দ্বিতা করতেই হবে। আর যখন আমেরিকা এই আক্রমণ করতে যাবে তখন বলবে আমরা মুসলমানদের উপরে কেন আক্রমণ হচ্ছে? ভাই, তখন সাথে সাথে আপনারা হয়ে যান মুসলমান, ইসলাম হয়ে যায় ধর্ম, তাই না? পশ্চিমেরা কিন্তু এই আপনাদের এই খেলাটা ধরে ফেলছে যে আপনারা বিপদে পড়লে আপনাদের ইসলাম হয় শুধুমাত্র একটা ধর্ম, আর যখন আপনারা বেশ ভালো থাকেন এবং মোটামুটি একটা নিরাপদ অবস্থায় থাকেন এবং কোনো ঝুঁঝামেলা না থাকে, তখন এটা হয় একটা সাম্রাজ্যবাদী আদর্শ, তাই না? এইটা কিন্তু বুঝে ফেলছে। এইভাবে আর বোকা বানানো তো যাবে না।
তো যাই হোক, বাংলাদেশের মিডিয়াগুলো তারপরেও বাংলাদেশের মুমিন মুসলমানদেরকে অন্তত মনতুষ্টি করার জন্য পপুলিস্ট খবর প্রচার করে। এই সমস্ত খবর প্রচার করে বাংলাদেশের মানুষকে এই যে আরও মূর্খ, আরও অন্ধ, আরও ফ্যানাটিক বানানো, আমি জানি না কেন এইটা করে। অর্থাৎ বাংলাদেশের মানুষকে মনে হচ্ছে যে সবাই মিলে, মানে মিডিয়া বলেন, রাজনীতিবিদরা বলেন, সবাই মিলে এদেরকে ফ্যানাটিক বানাবে, ধর্মান্ধ বানাবে, কুফমণ্ডুক বানাবে, যাতে করে এরা জীবনেও কোনো দিন আলোর মুখ দেখবে না। ঘটনাটা কিন্তু এরকমই। তো যাই হোক, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।